দুপুর ঘড়িয়ে বিকেলের আভা ছড়িয়েছে চারপাশে। মাথার ওপরে সূর্যটা পশ্চিমে হেলে পড়েছে। কলেজ থেকে ফিরেছে নীলা। ড্রয়িং রুমে মা চাচিকের আড্ডার আসর জমেছে। তাদের পাশেই বসে আছে ছোট্ট মিলা। দুধে আলতা গায়ের রং, মায়াবী গড়ন মুখের, ভাসা ভাসা চোখ, চিকন দুই ঠোঁট যেন জীবন্ত পুতুল। অনেকটা নীলার মতোই দেখতে। এবছর সে 7 বছরে পদার্পণ করেছে, সবার খুব আদরের। সদর দরজা দিয়ে নীলার প্রবেশ ঘটল। ছোট্ট মিলা চেঁচিয়ে জানালো সবাইকে, আপি এসেছে, আপি এসেছে। ক্লান্ত নীলা রুমে না গিয়ে ধপ করে বসে পড়ল রাকিবা চৌধুরীর পাশে। মেয়ের এমন কাজে নাক মুখ কুচকে তাকালেন সালমা চৌধুরী। তেতে উঠে বললেন, বাহির থেকে এসেছিস, ফ্রেশ না হয়েই এখানে বসে পড়েছিস, যা রুমে গিয়ে শাওয়ার নে। অলস ভঙ্গিমায় তাকালো নীলা মাকে শান্ত করতে মিনমিনে গলায় বলল, একটু বসি না মা, খুব টায়ার্ড লাগছে। নীলার হয়ে সাফাই গাইলেন দুই চাচি। নীলার মাকে বললেন, থাক না মেজো, শুধু শুধু মেয়েটাকে বকছ, একটু জিরিয়ে নিক, তারপর না হয় রুমে যাবে। চাচিদের আস্কারা পেয়ে নীলা যেন হাতে চাঁদ পেল। পাশে বসা ছোট মাকে জড়িয়ে ধরে আলহাত করল। পাশ থেকে বড়মা বললেন, ফ্রেশ হয়ে নে মা, ভালো লাগবে, শরীর মন দুটোই ভালো হয়ে যাবে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। বড়মার কথায় অলস ভঙ্গিতে উঠে দাঁড়ালো নীলা। ধীর পায়ে এগিয়ে গেল রুমের দিকে। আসলেই এখন একটা লম্বা শাওয়ার প্রয়োজন। নীলা ফ্রেশ হয়ে নিচে নামল। রান্নাঘরে সবজি খুঁড়ছেন মিতা চৌধুরী। তাকে সাহায্য করছেন রাকিবা চৌধুরী। পাশেই দু একটা বাসন মাজছেন সালমা চৌধুরী। সন্ধ্যা তো হয়ে এলো প্রায়, সন্ধ্যার পরপরই রান্না চড়াতে হবে। নীলাকে আসতে দেখে উঠে দাঁড়ালেন মিতা চৌধুরী। নীলাকে উদ্দেশ্য করে বললেন, তুই টেবিলে বস মা, আমি খাবার দিচ্ছি। নীলা বড়মার কথায় বাধ্য মেয়ের মতো টেবিলে বসে পড়ল। মিতা চৌধুরী প্লেটে করে খাবার আনলেন। নীলার পাতে চিংড়ি মাছের মালাইকারি দিচ্ছেন। নীলা তো ভেজায় খুশি, তার ফেভারেট চিংড়ি। মিতা চৌধুরী আদেশবাণী ছুড়লেন, ওক দাম এটো করবি না, সব খাবি। ঠিক আছে বড়মা, একদম এটো করব না। ড্রয়িং রুমে বসে টিভি দেখছে নীলা। তার পছন্দের একটা পাকিস্তানি মুভি। তার ক্রাশ হারুন কাদোয়ানি প্রপোজ করছে তার নায়িকাকে। টান টান উত্তেজনা। নীলা অধীর আগ্রহে চেয়ে আছে নায়িকা প্রপোজ একসেপ্ট করে কিনা দেখার জন্য। এর মধ্যে হঠাৎ করে স্ক্রিনের আলো বন্ধ হয়ে গেল। নীলা হতবম্ব হয়ে তাকিয়ে আছে, কি হলো? তার পাশে তাকিয়ে দেখে রিমোট নেই। ওমা, এ কি হলো আবার, রিমোট কোথায় গেল? হতবম্ব নীলা পেছনে তাকালো। এবার তার পেছনেই দাঁড়িয়ে আছে আয়ান। নীলার দিকে শান্ত দৃষ্টি। এসব কি দেখছিস, পড়াশোনা নাই? কিছুদিন পর না তোর ইনকোর্স পরীক্ষা। নীলা আমতা আমতা করল। নিচের দিকে তাকিয়ে হাত কচলে যাচ্ছে। একবার আর চোখে তাকালো আয়ানের দিকে। আমতা আমতা করে বলল, পরীক্ষা তো এখনো অনেক দেরি আছে, একটু দেখি না মুভিটা। আয়ান ঠান্ডা গলায় জবাব দিল, দেখতে হবে না, আমার জন্য 1 কাপ কফি নিয়ে রুমে আয়। হনহন করে পাশ কাটিয়ে ওপরে চলে গেল আয়ান। বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে নীলা। এত সুন্দর মুভিটা, কি সুন্দর সিন আসছিল, আর এখনই এই হিটলারটাকে আসতে হলো, ধ্যাত। নীলা কফি নিয়ে দাঁড়িয়ে আছে আয়ানের রুমের সামনে। 2 বার নক করল, কোনো সাড়া নেই। ভাবল আয়ান বোধহয় ওয়াশরুমে, তাই ভেতরে এলো। যা ভাবল তাই, আয়ান রুমে নেই। বেডসাইড টেবিলের ওপর কফি রেখে ঘুরে দাঁড়ালো নীলা, চলে যাবে। অমনি কট করে ওয়াশরুমের দরজা খুলে গেল। বেরিয়ে এলো অর্ধনগ্ন আয়ান। শিরশির করে উঠল নীলার শরীর। শিরোধারা বেয়ে নেমে গেল এক শীতল স্রোত। কি স্নিগ্ধ লাগছে তার আয়ান ভাইকে। কোমরে পেছানো সাদা টাওয়াল, উন্মুক্ত বুক, পেটানো শরীর, শ্যামবর্ণের শরীরের প্রতিটা বাজে বিন্দু বিন্দু পানি ভেজা চুল, গভীর অরণ্যের মতো 2 চোখ, সরু নাক, বাচ্চাদের মতো পাতলা ফিনফিনে কোমল 2 ঠোঁট, কুচা কুচা দাড়ি যেন রূপকথার রাজকুমার। আয়ান তাকালো নীলার দিকে। নীলা চোখ ফিরিয়ে নিল। ছি, কি নির্লজ্জ আমি, অমন করে তাকিয়েছিলাম। নীলা খুব লজ্জা পেল। তার ফর্সা মুখ জুড়ে রক্তিম আভা ছড়ালো। সে মাথা নিচু করে মিনমিন করে বলল, কফি রেখেছি, খেয়ে নিও। আয়ান বুঝতে পারল ওকে এভাবে দেখে নীলা লজ্জা পাচ্ছে, তাই তার লজ্জাকে বাড়িয়ে দিতে আয়ান দুষ্টুমি করে বলল, আমাকে কি বেশি হ্যান্ডসাম লাগছে, ওভাবে তাকিয়েছিলি যে? নীলা খুব লজ্জা পেল, কি বলবে বুঝতে পারল না। তাই কিছু না বলে আমি আসছি বলে পাশ কাটিয়ে চলে গেল। আয়ান ঠোঁট টিপে হাসল। নীলা দৌড়ে তার রুমে এলো। বড় বড় শ্বাস নিচ্ছে, খুব অস্থির লাগছে, আবার লজ্জাও পাচ্ছে। তার আয়ান ভাই যথেষ্ট সুদর্শন।
যে কোনো মেয়েই তাকে দেখলে ঘায়েল হবে। এমনকি কলেজে আয়ান অনেক মেয়ের প্রপোজাল পেয়েছে, তা নীলা জানে, আয়ানের বন্ধুদের থেকে শুনেছে, কিন্তু সে কখনো তাকে ওভাবে দেখেনি। সে তো সব সময় তার থেকে দূরে দূরে থাকে। নীলা অস্থির হলো, তার চোখে ভেসে উঠছে কিছুক্ষণ আগে সেই দৃশ্য। মনকে শান্ত করতে সে বই নিয়ে পড়তে বসল, কিন্তু না, পড়াতে মন বসছে না। তাই ফোন নিয়ে কিছুক্ষণ ফেসবুকে স্ক্রলিং করল, তারপর বন্ধুদের সাথে কথা বলল। তাদের গ্রুপে সবাই অনেক মজা করে সময় পার করে দিল। রাত 9টা, সবাই বসে আছে ড্রয়িং রুমে। নীলা ধীর পায়ে নেমে এলো, তার বাবা পাশে ডাকলেন তাকে। সে গিয়া বসল তার বাবার পাশে। মা, বড় মা, ছোট মা, বড় চাচু, ছোট চাচু সবাই এখানেই আছে। নীলা ঘুমিয়ে গেছে, সবাই গল্প করছে। ফজল চৌধুরী নীলাকে জিজ্ঞাসা করলেন, তোমার পড়ালেখা কেমন চলছে মামনি? হ্যাঁ চাচু, ভালোই আলহামদুলিল্লাহ। ফয়সাল চৌধুরী জিজ্ঞাসা করলেন, তোমার তো ইনকোর্স পরীক্ষা সামনে, পড়ছো তো ঠিক মতো? জি চাচু। নীলার সাথে কথা বলে এবার ফয়সাল চৌধুরী আরাফকে জিজ্ঞাসা করলেন, তোমার তো ফাইনাল শেষ, তুমি কবে থেকে অফিসে জয়েন করছো? আরাফ বাবার কথায় কি বলবে বুঝতে পারল না। তার তো এখন অফিসে জয়েন করার ইচ্ছে নেই। সে চায় কিছুদিন ইচ্ছাস্বাধীন ঘুরবে, তারপর না হয় পরে ভেবে চিনতে অফিসে জয়েন করবে। আরাফের কথা অসম্পূর্ণ রেখেই ফারুক চৌধুরী বললেন, ওর যখন ইচ্ছে হবে তখনই না হয় অফিস যাবে ভাই, আমাদের আয়ান তো আছেই, সে তো সব সামলাতে পারছে, আরাফকে না হয় সময় দিন। বাবা চাচার অপোজিট সোফায় বসে আছে আয়ান, গম্ভীর মুখশ্রী। আপাতত এখানে তার বলার মতো কিছু নেই। কিছুক্ষণ পর বাবার উদ্দেশ্যে বলল, আগামী পরশু থেকে 5 দিন আমার ছুটি লাগবে বাবা, বন্ধুদের সাথে একটু বাইরে যাব। ফয়সাল চৌধুরী কিছু বললেন না। ফারুক চৌধুরী বললেন, সে না হয় পেয়ে যাবে, কিন্তু যাচ্ছ কোথায়? আয়ান উত্তর দিল তার চাচাকে, কক্সবাজার যাব চাচু, বন্ধুরা বলছিল একটা ট্যুর দিবে তাই। এবার ফয়সাল চৌধুরী মুখ খুললেন, গম্ভীর মুখে শুধালেন ছেলেকে, 5 দিন বেশি হয়ে যায় না? আয়ানকে আরও গম্ভীর দেখা গেল। সে গম্ভীরতার সাথে জবাব দিল, আমি আমার কোনো কাজ পেন্ডিং রাখিনি বাবা, আশা করছি কোনো সমস্যা হবে না। গল্পে গল্পে রাত 10টা, বাড়ির গিন্নিরা খাবারের তোড়জোড় শুরু করলেন। সবাই খেয়ে যে যার রুমে চলে গেল। টেবিলে বসে আছে আয়ান, আরাফ, নীলা। আরাফের খাওয়া শেষ, সে উঠে যাওয়ার আগে নীলাকে বলল, নীল, আমার রুমে আসবি একটু, দরকার ছিল। নীলা নির্দ্বিধায় জানালো, ঠিক আছে ভাইয়া, আমি খেয়ে আসছি। কিন্তু আয়ান, সে কিছু স্বাভাবিক নিতে পারল না। দাঁত খিচে নিল, চোখ বুজে নিজেকে ধমানোর চেষ্টা করল। সে জানে না কেন তার কাছে আরাফকে স্বাভাবিক মনে হয় না। সে একজন ছেলে হয়ে বুঝতে পারে অন্য একজন ছেলের চোখের চাউনি, কথার ধরন। না, সে যা ভাবছে তা সে কখনোই হতে দিবে না। নিস্তব্ধ রজনী, চারিদিকে নীরব পরিবেশ, যে যার রুমে অবস্থান করছে। নীলা গেছে আরাফের রুমে। অস্থির হয়ে দোতলার করিডোরে পায়চারি করছে আয়ান। তার অস্থির চিন্তা, কোনোভাবে কি আরাফ নীলাকে নিয়ে অন্য চিন্তাধারা করছে, যা সে ভাবছে? কিঞ্চিত ভয় জাগল আয়ানের মনে। সে জানে এই অনুভূতি তার একার। নীলা যদি আরাফকে পছন্দ করে তবে তার কি হবে? সে যে তার প্রণয়ীকে ছাড়া থাকতে পারবে না। না, এমনটা হবে না। হয়তো আরাফ বিশেষ কোনো প্রয়োজনে তাকে রুমে ডেকেছে, কিন্তু সে যে আরাফের চোখে অন্য কিছু দেখতে পেল। আরাফের রুমে দাঁড়িয়ে আছে নীলা, তার সামনেই দাঁড়িয়ে আছে আরাফ, হাতে একটা প্যাকেট। সে নির্দ্বিধায় প্যাকেটটি বাড়িয়ে দিল নীলার দিকে। নীল, এই প্যাকেটটা তোর জন্য। নীলা চকচকে চোখে তাকিয়ে আছে প্যাকেটটির দিকে, হাত বাড়িয়ে প্যাকেটটি নিতে নিতে শুধালো, কি আছে ভাইয়া এতে? আরাফের ঠোঁট প্রসারিত হল। সে বুঝেছে নীলা তার দেওয়া গিফট পেয়ে খুশি হয়েছে, সেটা তার হাস্যোজ্জ্বল মুখ দেখেই বোঝা যাচ্ছে। আরাফ হেসে বলল, খুলে দেখে নিস কি আছে, আশা করছি তোর পছন্দ হবে। থ্যাংক ইউ ভাইয়া। নীলা ঘুরে দাঁড়ালো যাওয়ার জন্য। আরাফ ফের ডেকে উঠল তাকে, নীল। নীলা পেছন ফিরল। হ্যাঁ ভাইয়া। কাল একবার বেরোতে পারবি আমার সাথে? নীলার চোখ চকচক করে উঠল। আমরা ঘুরতে যাব? হ্যাঁ, যদি তুই যেতে চাস তো। নীলা হেসে উঠল, আমি তো এক পায়ে রাজি ভাইয়া। তাহলে কলেজ থেকে এসে রেডি হয়ে বের হবি, আমি বাড়িতেই থাকব। ঠিক আছে ভাইয়া। নীলা ফের পা বাড়ায় দরজার দিকে। আরাফ আবারও ডেকে উঠল পেছন থেকে, শুন। বলো ভাইয়া। আরাফ ইতস্তত করল, নিচের দিকে তাকিয়ে ঘাড় চুলকে বলল, এই প্যাকেটে একটা শাড়ি আছে, ওটা পরে রেডি হবি। নীলার মুখটা চুপসে গেল। সে মুখটাকে পাংশুটে করে বলল, আমি তো শাড়ি পরতে পারি না ভাইয়া। আরাফ একটু হাসল, তার ফর্সা মুখের আদল হাসির কারণে কিছুটা কুঁচকে এলো। বড়মাকে বলিস, বড়মা পরিয়ে দিবে।
দুপুর ঘড়িয়ে বিকেল। নীলা ফিরেছে কলেজ থেকে অনেক আগেই। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে যে যার রুমে অবস্থান করছে। নীলা শাড়ি হাতে দাঁড়িয়ে আছে। মাকে ডাকবে নাকি বড় মা, ছোট মা, কাউকে ডাকবে বুঝতে পারছে না। তার মায়ের আবার বিপির সমস্যা আছে, বিকেলে না ঘুমালে মাথা ঘোরে। বড় মা বই পড়ছেন, তাই ভাবল ছোট মাকে ডাকবে। কিন্তু ছোট মার ঘরে গিয়ে দেখে মিলা এখনো ঘুমোয়নি। ছোট মা মিলাকে ঘুম পাড়াচ্ছেন, তাই আবার বড় মার ঘরেই গেল। বড় মার দরজায় দাঁড়িয়ে নক করল। মিতা চৌধুরী গলা উঁচিয়ে শুধালেন, কে? বড় মা, আমি নীলা। হ্যাঁ মা, ভেতরে আয়। নীলা ঘুটি ঘুটি পায়ে এগিয়ে গেল ঘরের ভেতর। হাতে তার আরাফের দেওয়া নীল শাড়ি। মিতা চৌধুরী হাতের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, হাতে ওটা কিরে? আসলে বড় মা, আরাফ ভাই বলেছিল আমায় নিয়ে ঘুরতে যাবে, তাই ভাবছিলাম শাড়ি পরে যাই, কিন্তু আমি তো পরতে পারি না। মুখটাকে এইটুকু করে নীলা। মিতা চৌধুরী হেসে উঠলেন, ওমা, এই ব্যাপার, এর জন্য মন খারাপ করতে হয় নাকি? আয়, আমি পরিয়ে দিচ্ছি। অফিসের গুরুত্বপূর্ণ মিটিং শেষ করে যে যার মতো নিজেদের কেবিনে বসে রেস্ট করছেন। ফজল চৌধুরী এই ফাঁকে চলে গেলেন আয়ানের কেবিনে। বড় দুই ভাইয়ের রেস্ট করা প্রয়োজন, কিন্তু আয়ান তখনও কাজ করবে তা তিনি জানেন। তাই তিনি আয়ানের কাছে চলে গেলেন দুইটা ফাইল নিয়ে। 1 বছরে আয়ানের কাজের মান এতই ভালো হয়েছে যে কেউ দেখলে বুঝবে না যে আয়ান 1 বছর ধরে অফিসের কাজে হাত লাগিয়েছে। তার প্রখর মেধা ও পরিশ্রম তাদের চৌধুরী ফাউন্ডেশনকে অনেক এগিয়ে নিয়ে গেছে। তাই তারা 3 ভাই যে কোনো সময় তাদের কাজ আয়ানের সাথে শেয়ার করেন। ফজল চৌধুরী আয়ানের কেবিনে নক করলেন। আয়ান ল্যাপটপ থেকে চোখ তুলে দেখল ছোট চাচ্চুকে। কিছুটা বিরক্তির রেখা ফুটে উঠল চোখে মুখে। বিরক্তির সুর টেনে বলল, কতদিন বলেছি চাচ্চু, তোমরা আসলে অনুমতি নিতে হবে না। ফজল চৌধুরী হাসলেন, হেসে বললেন, তোমার তো পার্সোনাল লাইফ আছে বাবা, বাসা হোক কিংবা অফিস, কেবিনের রুমে আসতে গেলে অনুমতি নেওয়াটা ভদ্রতা। কিন্তু চাচ্চু, এটা অফিস, এখানে নিশ্চয়ই আমি পার্সোনাল কাজে বিজি থাকব না। তাছাড়া তোমাদের কাছে আমার পার্সোনাল বলতে কিছু নেই। ফজল চৌধুরী আবারও হাসলেন, ঠিক আছে বাবা, এবার এই 2টা ফাইল দেখে বলো তো সব ঠিক আছে কিনা। আয়ান দেখল ফাইলগুলো। ফজল চৌধুরীর হাতে ফাইল তুলে দেবে, তখন টেবিলের ওপর রাখা ফোনটি বেজে উঠল। আয়ান তাকালো ফোনের স্ক্রিনে। মাহিম নামটা ভেসে উঠল। কপাল কুঁচকে এলো তার, এই অসময় মাহিম কল করল যে। কপাল চেপে বসে আছে আয়ান, অসহ্য লাগছে তার কাছে সবকিছু। একটা ছবি পাঠিয়েছে মাহিম, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আরাফ আর নীলা লেকের পাড়ে দাঁড়িয়ে আছে। শাড়ি পরে সাজগোজ করে আরাফের সাথে ঘুরতে বেরিয়েছে। কয়, তার জন্য তো কখনো এমন করে সাজেনি। অস্থির হলো আয়ান, হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। অনেক ভেবে চিনতে কল করল নীলাকে। মোড়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিল নীলা, পাশেই দাঁড়িয়ে আছে আরাফ। নীলার ফোনটা ঝংকার তুলে বেজে উঠল। নীলা মুড়ির প্লেটটা আরাফের হাতে ধরিয়ে ব্যাগ থেকে ফোন বের করল, কিন্তু কলারের নাম দেখে হাত থেকে ফোন পড়ে যাওয়ার মতো অবস্থা। স্ক্রিনে জ্বলজ্বল করছে হিটলার লেখা। যা তার আয়ান ভাই, সে তো কখনো কল করে না তাকে, তবে আজ হঠাৎ অফিসে কোনো বিপদ হলো নাকি? নীলার ভাবনা চিন্তার মধ্যে ফোনটা বাজতে বাজতে কেটে গেল। অপাশে অধৈর্য হলো আয়ান। অধৈর্য হাতে ফের কল লাগালো ডায়ালে থাকা নাম্বারে। নীলার ভাবনার মধ্যে আবার বেজে উঠল ফোনটা। এবার নীলা রিসিভ করল, সাথে সাথে খুব সুন্দর করে একটা সালাম দিল, হ্যালো, আসসালামু আলাইকুম। আয়ান চোখ বুজে নিজেকে নিয়ন্ত্রণ করল। ধীরে ধীরে সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করল, ওয়ালাইকুম আসসালাম, কোথায় তুই? নীলা ভরকালো। হঠাৎ ফোন দিয়ে এভাবে তার খোঁজ করার কারণটা বুঝতে পারল না। নীলাকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়ান বলে উঠল, তুই এখনই বাসায় যাবি। নীলা আবারও হচকালো। তার মানে আয়ান জানে সে বাসায় নেই, কিন্তু কিভাবে? সে কি তার উপর নজর রাখছে? কিন্তু কেন? নীলা রয়ে শয়ে মিনমিন করে বলল, কিন্তু ভাইয়া, আমি তো আরাফ ভাইয়ের সাথে বেরিয়েছি। আয়ান চোখ মুখ কিচে নিল। ফের ধমকে উঠল, তুই এখনই বাড়ি যাবি, ইটস মাই অর্ডার। কট করে ফোন কেটে গেল। নীলা মুখ বাঁকালো, হুহ, ইটস মাই অর্ডার। আরাফ উৎসুক হয়ে তাকিয়ে আছে। এবার নীলাকে জিজ্ঞাসা করল কি হয়েছে। নীলা কাচুমাচু করে বলল, আয়ান ভাই ফোন দিয়েছিলেন, এখনই বাসায় যেতে বলছে। আরাফ ভ্রু কুচকে জিজ্ঞাসা করল, কেন, কি হয়েছে? জানি না, বলেছেন যেন এখনই বাসায় যাই।